শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আমি অন্তরা বিশ্বাস। দর্শক নিশ্চয়ই জানেন আজ একটি বিশেষ দিন। 1920 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই দিনকে ঘিরে সারা দেশে রয়েছে বিভিন্ন আয়োজন, বিদেশিরাও আসছেন আমাদের এই দেশে। আজ এই মহানায়কের জন্মদিনে আমাদের এই বিশেষ আয়োজন আজ সকালের বাংলাদেশে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আবু সাইয়েদ, অন্যতম সংবিধান প্রণেতা ও রাজনীতিবিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় আসব বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে, জীবন আদর্শকে ঘিরে বিভিন্ন ধরনের বিষয় আজ আমরা তুলে ধরবার চেষ্টা করব দর্শক আপনাদের সামনে। তবে তার আগে আমরা জেনে নিতে চাই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। আজ বুধবার 17 মার্চ 2021, 3 চৈত্র 1427 বঙ্গাব্দ, 2 শাবান 1442 হিজরি। 1944 সালের এই দিনে মার্কিন বিমান বাহিনী ভিয়েনায় বোমা বর্ষণ করে। 1948 সালের এই দিনে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। 1881 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ওয়াল্টার রুডলফ হেইস। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস শরীরবিজ্ঞানী। 1920 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি। 1957 সালের এই দিনে মৃত্যুবরণ করেন রামন ম্যাগসেসে। তিনি ছিলেন ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও 7ম প্রেসিডেন্ট। 1983 সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যালডন কেইফার হার্টলাইন। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শরীরবিজ্ঞানী। দর্শক, আগেই যেমনটি বলছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে ঘিরে আমাদের যে বর্ণাঢ্য আয়োজন 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত, সেই বর্ণাঢ্য আয়োজনে যোগ দেবেন বিদেশেরও বিভিন্ন রাষ্ট্রনায়কেরা, বিভিন্ন অতিথিরা, এবং কিছুক্ষণের মাঝেই বাংলাদেশে এসে পৌঁছাবেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। মালদ্বীপের যে প্রেসিডেন্ট, তিনি কখন এসে পৌঁছাবেন সেই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব বিমানবন্দরে। সেখানে রয়েছেন শাহ আলী জয়। শাহ আলী জয়, কি দেখছেন সেখানে? কতক্ষণের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট পৌঁছাবেন? অন্তরা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঘড়ির কাঁটায় 8:20 অর্থাৎ এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মালদ্বীপের যে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলেহ বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বাংলাদেশে আসছেন। উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়, এবং একই সঙ্গে আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উদযাপন করতেই কিন্তু তার এই বাংলাদেশ সফর। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে, এবং এই রাষ্ট্রীয় সংবর্ধনায় উপস্থিত থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে 3 বাহিনীর একটি সুসজ্জিত দল রয়েছে রাষ্ট্রীয় সালাম জানানোর জন্য, এবং এখানে বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর একটি চৌকস দল ইতিমধ্যে অপেক্ষা করছে। এবং বিমানবন্দর এলাকায় কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও আমরা লক্ষ্য করছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে ঢাকায় অবতরণের পরই কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে, যেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
নিবেদন করবেন এবং আজকের যে মূল অনুষ্ঠানটি রয়েছে সেটি বিকেল 4:30টায় জাতীয় প্যারেড স্কোয়ারে, যেখানে প্যারেড স্কোয়ারের সেই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতিও। এছাড়া আগামীকাল কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত বৈঠক এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক সই হবে বলে আমরা জানতে পেরেছি। অন্তরা, আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে মালদ্বীপের প্রেসিডেন্টের পর কিন্তু শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং সর্বশেষ ভারতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে। তো অন্তরা, বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। অন্তরা। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশে কি কি কর্মসূচিতে আসলে থাকবেন এবং সে সাথে দর্শক আপনাদেরকে এবারে নিয়ে যেতে চাই খুলনাতে। সেখানে রয়েছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। সেখানেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে ঘিরে র্যালির আয়োজন করা হয়েছে এবং রয়েছে বিভিন্ন কর্মসূচিও। সে বিষয়ে বিস্তারিত জানবো শামসুজ্জামান শাহিন। কি কি রয়েছে সেখানে? নৌবাহিনীর একটি র্যালি বের হবার কথা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অন্তরা, আপনি যা ঠিকই বলেছেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে তাদের যে খুলনার তিতুমির যে ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 21 উপলক্ষে যে র্যালিটি বের করছে বাংলাদেশ নৌবাহিনী, সেটি এখন তিতুমির যে ঘাঁটিটি আছে সেই ঘাঁটি থেকে র্যালিটি খুলনা মহানগরীতে প্রবেশ করছে এবং এই র্যালিটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এটি যাবে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির যে মোড়টি আছে সেই মোড়ে এই র্যালিটি পৌঁছবে এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে আবার নৌঘাটিতে ফিরে আসবে। আমি বলে রাখি, শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনী নয়, এখানে খুলনা মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে তারাও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করছে। অন্তরা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি শাহিন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম খুলনার জন্মশতবার্ষিকীকে ঘিরে, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীকে ঘিরে যে আয়োজন রয়েছে সেই আয়োজনের কথা। এবারে আমরা চলে যেতে চাই গোপালগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী রিপন হোসেন। কি কি আয়োজন রয়েছে সেখানে, রিপন? ধন্যবাদ আপনাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি এখন পরিপাটি করে রাখা হয়েছে। এখানে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সকালে আমরা দেখেছি পতাকা উত্তোলন করা হয়েছে। এর পরবর্তীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। পরবর্তীতে শিশু সমাবেশ সেটি রয়েছে এবং মিলাদ মাহফিল রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বঙ্গবন্ধুর যে ভাষণ রয়েছে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের উপরে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শুনবেন সাধারণ মানুষ এবং সেই সব আয়োজন রয়েছে। আপনি পুরো এলাকাটি, অর্থাৎ এই যে কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সটি পুরো পরিপাটি করে রাখা হয়েছে এবং বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ ধারণ করে চলার জন্য তারা বলছেন। তো সব মিলে পরিপাটি করে রাখা হয়েছে এবং দিনব্যাপী আয়োজন রয়েছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে। অন্তর, আপনার কাছে। রিপন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে গোপালগঞ্জের আয়োজন সম্পর্কে আমরা জানতে পারলাম। এবারে আসতে চাই আলোচনায়। স্টুডিওতে আমাদের সঙ্গে জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন দুজন অতিথি। তাদের কাছে ফিরে আসতে চাই। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আপনার কাছেই শুরুতে আসতে চাই। সেটা হচ্ছে, বঙ্গবন্ধু তার সারা জীবনে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, যার মধ্য থেকে একটি বিষয় খুব স্পষ্ট
হয়ে ওঠে সেটি হচ্ছে তিনি খুব দূরদর্শী ছিলেন। 70-এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন, 7ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার ডাক দিলেন, কিন্তু খুবই কৌশলে তিনি বিচ্ছিন্নতাবাদীও হলেন না, আবার স্বাধীনতার যে ডাক এবং প্রস্তুতি নেবার যে ঘোষণা সেটিও তিনি দিলেন। আসলে কি কি ক্ষেত্রে বঙ্গবন্ধুর এই দূরদর্শিতার পরিচয় আমরা দেখতে পাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার আজকে বঙ্গবন্ধুর 101তম জন্মদিন। প্রথমে বলতে চাই শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। আর সকালে আপনাকে অন্যান্য শ্রোতাবর্গকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে আপনাকে স্বাধীনতার ঘোষণার কথা আজকে জন্মদিনে অনেক কিছু বিচার্য রয়েছে, অনেক কিছু আলোচনার জন্য রয়েছে। তো আমি 7 মাসের স্বাধীনতার ঘোষণা তখন ছিল কিনা, আমার ব্যক্তিগত একটা বিশ্লেষণ রয়েছে। আমরা বলি যে আমার দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অনেকগুলো হয়েছে। এইভাবে বলি, 7ই মার্চের যে ঘোষণাটা ছিল ওটা ছিল বাঙালিদের, এবং আমরা এখানে আমাদের দেশে খুব একটা প্রভাব তুল্য কথা রয়েছে যে আখাওয়ারা লোকেরা আখাওয়ারা পুরো করে বলতে হয় না, এদেরকে আখ করলে ওরা বোঝে যে আখাওয়ারা। তো আমরা যারা সেদিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভক্ত অনুরক্ত ছিলাম, স্বাধীনতার মন্ত্র দীক্ষিত ছিলাম, আমরা যখন উনি বলেছিলেন যে এবারের সংগ্রাম, প্রথমে উনি বলেছিলেন এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমার স্বাধীনতার সংগ্রাম, কিন্তু পরে একেবারে সর্বশেষে গিয়ে উনি বললেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্পষ্ট হয়ে গেল যে উনি আসলে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, এবং এর আগের বক্তব্য থেকে আমরা স্পষ্ট ধরে নিলাম যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে আজকে যদি উনি ঘোষণা দেন তাহলে ওরা ঝাঁপিয়ে পড়বে, আর যদি উনি কন্ডিশনাল ঘোষণা দেন, শর্ত সাপেক্ষে ঘোষণা দেন, তাহলে ঝাঁপিয়ে পড়ার সুযোগটা পাবে না, বিশ্ববিভাগকে আমরা জাগ্রত করার সুযোগটা পাবো। তো সে কিন্তু এর আগে সবকিছু বলে গেলেন, যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধগুলো কিভাবে পরিচালিত হবে, ট্রেডিশনাল যুদ্ধ হবে না তারপর গেরিলা পদ্ধতির যুদ্ধ হবে, গেরিলা পদ্ধতির যুদ্ধের মধ্যে আমরা কিভাবে আমাদের যোদ্ধা সংগ্রহ করবো, কিভাবে হাতে মারবো, পানিতে মারবো, সবকিছুই আমাদের কাছে উনি সুনির্দিষ্ট করে দিয়েছিলেন। সে কারণে আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ হচ্ছে যে স্বাধীনতার প্রথম ঘোষণা যে বাঙালিদের জন্য স্বাধীনতার ঘোষণাটা হচ্ছে 7ই মার্চ। পরবর্তীতে 26শে মার্চ একাধিক ঘোষণা কিন্তু উনি দিয়েছেন। প্রথমে দিয়েছেন যেটা খুব কম পরিচিত, প্রথমে দিয়েছেন যে খুলনার এক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন নুরুল হক সাহেবকে 22শে মার্চ তারিখে উনি ঢাকা নিয়ে এসেছিলেন। 25শে মার্চ তারিখে উনি প্রথম ঘোষণাটি ইট মে বি মাই লাস্ট কল, এই ঘোষণাটি দিয়েছিলেন নুরুল হক। পরবর্তী ঘোষণাটি দিয়েছিলেন ইনি হচ্ছেন সুবেদার মেজর শওকত আলী। আর তৃতীয়টি ঘোষণা কিন্তু গিয়েছে এই একই দিনে একই সময় একই মুহূর্তে। সেই হিসাবে 7ই মার্চে উনি আমাদেরকে স্বাধীনতার আহ্বান এবং প্রস্তুতির জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা ঠিকই বুঝে নিয়েছিলাম। তখন ওনাকে উনি যখন 7ই মার্চে যাচ্ছিলেন তখন পাশে যে ভদ্রলোক বসা ছিল তখন জিজ্ঞেস করলেন যে আজকে আপনি কি বলবেন, যে আজকে আমি কি বলবো, বললেন আজকে আমি তাই বলবো যে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বলাবেন। আমাদের তখন মনে হয়েছিল 7ই মার্চ তারিখে উনি যা বললেন সেটা আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বলিয়েছিলেন। আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল, সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার অপেক্ষায় আমরা ছিলাম, এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা ঠিক পরাধীন ফিরে যেতাম। আমি নিশ্চিত আমার জীবনে অন্তত স্বাধীনতা দেখার মতো অবস্থা আমার হতো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। ডক্টর আবু সাইদ, আপনার কাছে এবারে আসতে চাই। আসলে বঙ্গবন্ধুর জীবনের তো নানা দিক রয়েছে। তিনি যখন ৭২-এ বাংলাদেশে ফিরে আসলেন 10ই জানুয়ারি, এরপরে আসলে নতুন করে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে নতুন করে আসলে শুরু করবার চেষ্টা করলেন। তখন তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছিলেন, বিভিন্ন উন্নয়নের দিক আসলে সেই পরিকল্পনায় উঠে আসে, কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক যে উন্নয়নের ধারাটি তিনি বজায় রাখতে চেয়েছিলেন বা অর্থনৈতিক উন্নয়ন তিনি করতে চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশকে নিয়ে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। নিউজ 24-এর দর্শক শ্রোতা, এই শুভ সকালে তাদের অভিনন্দন জানাচ্ছি।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আপনারা শিরোনাম দিয়েছেন, টিভিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু বাংলাদেশ। এই বিশাল একটা পটভূমিকায় আপনি একটা ক্ষুদ্রাংশ আমাকে প্রশ্ন করেছেন। এই প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাই, আজ থেকে প্রায় ১৫-২০০ বছর আগে বাংলার এক মনীষী তিনি বলেছিলেন, এই দুর্ভাগা দেশে এমন এক মহামানবের জন্ম নেবে একদিন, যিনি এদেশের পরিত্রাতা হিসেবে আবির্ভূত হবেন। আজকের দিনে সেই পরিত্রাতা হিসেবে আমরা পাই টুঙ্গিপাড়ার নরম ভরে এক খোকাকে, শেখ মুজিব। জলজ্যোৎস্না কাটায় মাটি মেখে তিনি বড় হয়েছেন, সাধারণ থেকে অসাধারণ হয়েছেন। সারা জীবন সংগ্রাম করেছেন দুঃখী মানুষের মুক্তির জন্য, বৈষম্য দূরীকরণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণ অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং তার সাথে সাথে মানুষে মানুষে যে অঞ্চলে অঞ্চলে যে বিভেদ, বৈষম্য এবং অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই তিনি আজীবন সংগ্রাম করেছেন। শুধু সংগ্রাম করেননি, একটা কথা মনে রাখতে হবে, শেষ পর্যন্ত জনগণের দাবির জন্য তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের রূপরেখা করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন। মান্নান ভাই মুজিব বাহিনীর অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন, অধিনায়ক ছিলেন। আর শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি এই কথাটা, রাজ্জাক ভাই বারবার তাকেও স্মরণ করি, বারবার আমাকে বলেছেন আব্দুল মান্নান স্পষ্ট কথা বলে এবং সে একটা সাদা মনের মানুষ। তার সাথে আজকে যুক্ত হয়ে আমি অভিজ্ঞত হয়েছি। একই সাথে বঙ্গবন্ধুর অকৃত্রিম একজন ভক্ত, অনুরক্ত উনি বলেছেন। তার সাথে মিলিত হয়ে আমি বলতে চাই, সেটা হলো যে আজকে আপনি একটু আগে যে সংবাদে দেখালেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বঙ্গবন্ধুর আজকে জন্মদিন উদযাপন হচ্ছে, এটা যথার্থভাবেই হচ্ছে, হওয়া উচিত। কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের ভাবতে হবে যে সেই উদযাপনের সাথে সাথে এটাকে শুধুই আনুষ্ঠানিকতা না, উদযাপনের সাথে সাথে তারা বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা, নীতি তারা ধারণ করেন, লালন করেন কিনা, সে প্রশ্নটা আমার এসে যায়। কারণ আজকে দেখা যায় ৭৫ পরবর্তীকালে কিংবা ৭৫ আগেও এত মুজিব করছিল না। আজকে বাংলাদেশের মনে হয় ৮ কোটি মানুষের ভিতরে, ১৬ কোটি মানুষের ভিতরে ২০ কোটি মুজিব কোট। এরা কি বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে? আপনি যে কথা বলেছেন প্রথম পঞ্চম বার্ষিকীর কথা, আমি সেই কথায় আসবো। বঙ্গবন্ধু সংবিধান রচনা করলেন, তার ভিতরে এখন পর্যন্ত আমরা সদস্য হিসেবে ২ জন বেঁচে আছি, ব্যারিস্টার আমানুল ইসলাম আমি, আর চেয়ারম্যান হিসেবে কামাল হোসেন সাহেব আছেন। ৩৪ সদস্য ছিল। সেখানে আমাদের বঙ্গবন্ধু কি করবেন, তার নীতি কি, তার আদর্শ কি, সে সবগুলো ওই সংবিধানের ভিতরে পরিষ্কারভাবে আমরা লিখে দিয়েছিলাম। এবং এই ধারাবাহিকতায় উনি পরবর্তীকালে তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি, রাষ্ট্র কাঠামো নির্মাণের ক্ষেত্রে সেই দিকে গুরুত্ব দিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন। এই বিশাল আলোচনা, আপনার প্রশ্নটা ছোট, আলোচনাটা বিশাল, পটভূমি বিশাল, তথ্য অনেক বেশি। যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে হয় তার অনন্য সাধারণ নজির তিনি দিয়েছেন। একদিকে যুদ্ধ বিধ্বস্ত কোটি কোটি মানুষ না খেয়ে আছে, সমস্ত কিছু বিধ্বস্ত, অবকাঠামো থেকে শুরু করে, অন্যদিকে একটা রাষ্ট্রকে নির্মাণ করার ক্ষেত্রে উনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেটাও ছিল সুদূর প্রসারী এবং সেটা ছিল অনন্য সাধারণ। এখন পর্যন্ত বঙ্গবন্ধু যে কর্মসূচিগুলো নিয়েছিলেন আমরা তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই কারণ আমরা আপোষ করি, পারি নাই এই কারণে আমাদের ভিতরে মলিনতা আছে, পারি নাই এই কারণে আমরা দুর্নীতিতে নিমজ্জিত, পারি নাই এই কারণে আমরা তার নীতির কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ
যে অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটা শোষণমুক্ত রাষ্ট্র, সোনার বাংলা গড়ে তুলব, সেই প্রত্যয় আমাদের নাই, সেই ডিটারমিনেশন নাই, সেই পথে এগিয়ে যাওয়ার যে অপরন্ত প্রাণশক্তি দরকার, জনগণের উপর ভিত্তি করে জনগণকে নিয়ে অগ্রসর হওয়ার, জনগণকে ঐক্যবদ্ধ করে অগ্রসর হওয়ার যে নীতি, সেটা নাই। বঙ্গবন্ধু বারবার বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তি অপ্রতিরোধ্য, কোন কামান রাইফেল বন্দুক দিয়ে তার থামান যায় না। এই কথা তিনি শুধু বলেন নাই, এটা প্রমাণ করেছেন এই বাংলার মাটিতে। সেই জনগণ আজকে কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমাদের বিশ্লেষণ করে দেখা দরকার। এবং সেই বিশ্লেষণে আমি যাব না, কারণ এটা বিশাল বিষয়। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে শুধুই আমি বলবো, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমি একটা গান লিখেছিলাম, বহুবার প্রচারিত হয়েছে, সেই কবে থেকে জেগেছিলাম তোমার আশার আশায়, তুমি আসবে বলে স্বদেশ ছিল মগ্ন ভালোবাসায়। আমরা সেই নিমগ্ন ভালোবাসার ভিতর দিয়ে আজকে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং আশা করতে চাই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর নীতি নিয়ে, বঙ্গবন্ধুর চেতনা নিয়ে, মূল্যবোধ নিয়ে, তার সংগ্রামী মনোভাব নিয়ে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বাংলাদেশের জনমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আজকে জনগণ তো কৃতদাস, জনগণের ভোটের অধিকার নাই। যে ভোটের অধিকার জন্য যুদ্ধ করেছিলাম আমরা, সেই মূল জায়গায় থেকে তো আমরা সরে এসেছি, অর্থাৎ জনগণের অধিকারহীনে। আজকে সাংবাদিকদের উপরে যে দিয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, কথা আমি বলতে চাই না। সেদিন সাংবাদিকরা আইয়ুব খানের সেই তর্জন গর্জন এগুলো অবহেলা করেও, এখানের সবকিছু অবহেলা করেও তারা কিন্তু অকুত ভয়ে এগিয়ে এসেছিলেন। কি জন্য? তাদের ইন্সপিরেশন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে, শ্রমিক বলেন, কৃষক বলেন, ছাত্র বলেন, যুব বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, যারা যারা শ্রেণী পেশার মানুষ আছেন, প্রত্যেকটি মানুষকে তিনি উজ্জীবিত করেছিলেন স্বাধীনতার মন্ত্রে। স্বাধীনতার জপমালা হাতে তিনি 47 থেকে ঘুরে বেড়েছেন চারণের বেশে। সেই 47 থেকে ঘুরে বেড়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন স্বাধীনতার লক্ষ্য পালনে। সেই জন্য ইতিহাস যে যাই বলুক না কেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অভিন্ন, এই নামটিও তার দেওয়া, বাংলাদেশ নামটি তারই দেওয়া, তারই ঘোষিত নাম। এই বাংলাদেশকে নিয়ে আমরা যতই চিন্তা করি, যতই ভাবকি, কিন্তু মজিব বিশ্লেষণ যাতে আমরা না করি এবং তার মূল্যায়ন যাতে না করি এবং যথার্থভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এবং রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে আমরা তা প্রয়োগ না করি, তাহলে এই স্বাধীনতা মুজিবের স্বাধীনতা হবে না। এই স্বাধীনতার মর্মকথা, মুজিবের আদর্শের মর্মকথা হবে না। আমি এটুকু বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। 69-এর গণ অভ্যুত্থানের সময় এক সভায়, জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে অভিহিত করেন এবং সেই থেকে বাংলাদেশ নামটি আসলে অনেক বেশি প্রচলিত হয়ে যায়। ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আপনার কাছে আসতে চাই, বঙ্গবন্ধু কি আসলে অহিংস আন্দোলন করেছিলেন, নাকি কোথাও কোথাও সহিংস আন্দোলনেরও ছোঁয়া পাওয়া যায় তার আন্দোলনের মাঝে? কারণ 7ই মার্চে তিনি ডাক দিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি ঠিক পুরোপুরি অহিংস মতবাদেও বিশ্বাসী ছিলেন না। মানে আসলে বিষয়টা কি, উনি কি অহিংস মতবাদে বিশ্বাসী ছিলেন, নাকি দুটোর মিক্সড কোনো কিছু? দেখুন, বঙ্গবন্ধু একেবারে, আপনার তো বললেন 1969 সালে উনি বাংলাদেশের কথা বলেছেন। আসলে 1955 সালে উনি বলেছেন বাংলাদেশের কথা। আপনারা সেই, তার মানে আরো আমরা পেছনে গেলে দেখা যায়, ওনার উদ্ধৃতি নয়, এটা অন্যদের উদ্ধৃতির থেকে আমি জানি যে 47 সালে যখন পাকিস্তান হলো এবং তার মন মতো যে পাকিস্তান হয় নাই, সেটা উপলব্ধি করার পরেই উনি অনেককে নিয়ে বসেছিলেন এবং নতুন করে সংগ্রাম শুরু করেন। তার হয়তো প্রত্যাশা ছিল যে পাকিস্তানের কাঠামোর মধ্যে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক করে আপনার শোষণহীন সমাজ ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে। কিন্তু এই বোধটা তার 1961 সালের কাছে এসে একদম তিরোহিত হয়ে গেল। যখন আইয়ুব খান সামরিক শাসন নিয়ে একেবারে ঘেরে বসলেন, তো আইয়ুব খানের সামরিক শাসন শুরু হওয়ার সাথে সাথে ওনার উপলব্ধি হলো যে পাকিস্তান ইজ গন।
তো তখন উনি আবার তাহলে পাকিস্তান ইজ গন, উই নিড টু রিক্রিয়েট সামথিং, বাংলাদেশ সৃষ্টির কথাটা তখন মধ্যে আমি কিছুক্ষণ আগে সাইদ ভাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু ক্ষুদ্র মানুষের কাছেও কিছু স্মৃতি জমা রয়েছে, দুটো স্মৃতি নেই কথাটা। আপনি যেটা বলেছিলেন যে আমরা কি সাংবিধানিক প্রক্রিয়া প্রস্তুত ছিলেন কিংবা অসীমভাবে প্রক্রিয়া অগ্রসর হয়ে স্বাধীনতা অর্জন করেছেন, কথাটা সেখানে আসবে। 1961 সালের দিকে উনি প্রথম ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট গঠন করেছিলেন এবং একটি লিফলেট ছাপিয়ে সেটা বিতরণ করেছিলেন। আজকে লিফলেট ছাপানোর মধ্যে যারা দায়িত্ব দিয়েছিলেন তিনি এখনো জীবিত আছেন। ওনার নিয়ে বিপরীত মেরুর মানুষ এখন শাহ মোয়াজ্জেম হোসেন, তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে বঙ্গবন্ধু ওই লিফলেটটা কি ঝুঁকি নিয়ে মাসাল্লোর মধ্যে ছাপিয়েছিলেন এবং শাহ মোয়াজ্জেম হইতে আরম্ভ করে তার ভাগ্নে শেখ ফজলুল মনি, সিরাজুল আলম খান অন্যান্যদেরকে দিয়ে সেটা বিতরণ করেছিল। আমাদের মধ্যে এক ধরনের সৌভাগ্য, আমি তখন এই লিফলেট 1962 সালের দিকে বিতরণ করার সৌভাগ্য আমার হয়েছিল। তো সেই হিসাবে আমি তখন থেকে আমরা বঙ্গবন্ধুর সাথে একজন স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে দেখে এসেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা বা অন্যান্য কিছু সেটা তো আছে আনুষঙ্গিক ব্যাপার। তো এই যে উনি অগ্রসর হলেন, তার দুটো তার লক্ষ্য ছিল, একেবারে কোনোদিন ওই লক্ষ্যতেই বিচ্যুত হন নাই যে স্বাধীন বাংলাদেশ উনি সৃষ্টি করবেন। ওই লক্ষ্য থেকে তার লক্ষ্য অর্জন করার জন্য কৌশল বা স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। লক্ষ্য অভিন্ন আছে কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে ভিন্নতা আনয়ন অনেক সময় প্রয়োজন হয়। যেমন প্রাথমিকভাবে তার স্ট্র্যাটেজি ছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে উনি অগ্রসর হবেন। বক্তৃতা বিবৃতিতে সেইসব কথা বলেছেন, 6 দফার মধ্যে থেকে স্পেসিফিক করেছেন। তারপরে যেটা দেখা গেল যে নির্বাচনেও অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের দাবি দেওয়াগুলোকে উনি প্রচ্ছন্ন যেগুলো ছিল সেগুলোকে সুস্পষ্ট করে দিলেন। কোনো কোনো ক্ষেত্রে স্পষ্ট ভাবে বললেন। আপনার স্মরণ থাকতে পারে 1970 সালের নভেম্বরে যখন ঘূর্ণিঝড় হলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি তাহলে কি আপনার স্বাধীনতা ঘোষণা করবেন? উনি বললেন নট ইয়েট। তো তারপরে আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার এমবেসি খোলার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। মার্কিন রাষ্ট্রদূত পরল্যান্ডের সাথে কথা বলেছিলেন। আমার পরল্যান্ডের সাথে তার কি কথা হয়েছিল, আমি পরামর্শ বিজ্ঞাপন ব্যক্তি, আমি সেটার কন্টেন্ট জানি এবং সেই প্রসঙ্গে দেখলাম যে উনি বরাবরই সেই স্বাধীনতার কথা বলেছিলেন। এক পর্যায়ে পার্লামেন্ট তাকে অবশ্য খানিকটা অ্যাসুরেন্স দিয়েছিল যে রক্তপাতবিহীন স্বাধীনতা অর্জন তোমাদের জন্য সম্ভব হবে। কিন্তু পরবর্তীতে সেই যেদিন আমরা বঙ্গবন্ধুর সাথে 28 ফেব্রুয়ারি তারিখে 1971 সালে আমরা দুইজনই দেখা করেছিলাম, আমি আর শেখ ফজলুল মনি। সেখানে বঙ্গবন্ধু আমাদেরকে ফার্ল্যান্ডের সাথে তার অনুষ্ঠিত সবার বিষয়াদি আলোচনা করলেন, কিন্তু এরই মধ্যে ফার্ল্যান্ড তাকে করলেন, টেলিফোন করলেন এবং টেলিফোন কলে তার শর্তগুলো আরোপ করলেন। বঙ্গবন্ধু খুব রেগে গেলেন। রেগে গিয়ে তখন বললেন যে নাথিং শ্যাল গো আনচ্যালেঞ্জড এবং আমাদেরকে বললেন যে রক্তপাতবিহীন আর স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না। আমাদেরকে বলে যে স্পষ্ট জানানো আগামী 1 মার্চ তারিখে যদি ইয়াহিয়া খান বিবৃতির মাধ্যমে কিংবা কোন রকমের বক্তব্যের মাধ্যমে সংসদ অধিবেশন স্থগিত করে দেয় তাহলে বুঝতে হবে রক্তপাতবিহীন স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাহলে উনি প্রথমত সাংবিধানিক প্রক্রিয়াটা অনুসরণ করেছেন, দ্বিতীয়ত উনি ও রক্তপাতের পথকে দেওয়া যাচ্ছে। কেউ কেউ বলেন যে তার মধ্যে দুর্যোগ ছিল, তারপরে মহাত্মা গান্ধীর চরিত্রের অংশ বিশেষ আরেকটি চরিত্রের অংশ ছিল সুভাষ ঘোষ। এই দুই চরিত্রের সম্মেলনে সেখানে দেখা গেল, আমরা অনেক সময় দেখা যায় একটি কৌশল অবলম্বন করলে অপরটিকে করা যায় না অনেক সময়, কিন্তু বঙ্গবন্ধু যেটা ঘটালেন সাংবিধানিক এবং সশস্ত্র যুদ্ধের দুটো কৌশলকে একত্র করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বললেন। আমরা এগিয়ে গেলাম, সফল হলাম, বঙ্গবন্ধু অমরত্ব অর্জন করলো। এই মহান জাতির মহান নেতাকে স্মরণ করি। এই স্মরণ করতে চেয়ে আজকে বোধহয় আমার বক্তব্যের শেষ পর্বে চলে আসছে। আমি একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু এক সময় তো উনি 10-এর মধ্যে এক ছিলেন, তখন উনি ঈর্ষা বিষয় ছিলেন। আর যেদিন 10-এর মধ্যে একাদশ হয়ে গেলেন সেদিন ঈর্ষা নয় তাকে টেনে নামাবার জন্য কত শক্তি কত দিক দিয়ে আবির্ভূত হলো। কিন্তু বঙ্গবন্ধুকে টেনেও নামাতে পারবে না, বঙ্গবন্ধুর সমকক্ষ কেউ কোনোদিন এই যোগ্যতা অর্জন করবে না। তাকে অন্যের সাথে তুলনা করার মতো কিছু নাই, অতুলনীয়। এবং আমরা যতদিন বেঁচে থাকি তা নয়, যোগ যোগ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বঙ্গবন্ধু আমাদের মধ্যে বিরাজ করবেন এবং তার আদর্শ দিকে যদি আমরা হৃদয় ধারণ করি, সাইদ ভাই যেটা বলেছেন, শুধু শুধু
ফার্স্ট বঙ্গবন্ধুর কথাবার্তা বললাম, বঙ্গবন্ধুকে পুঁজি করে উপজীব্য করে আমাদের আর্থিক সংগতি বৃদ্ধি করলাম, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করলাম, সেগুলো নয়। বঙ্গবন্ধুকে আমাদের স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে, যে এই স্থায়ী সম্পদ আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, বিশ্বের মধ্যে মর্যাদার আসনে আমাদেরকে প্রতিষ্ঠিত করবে, এবং সেটা করার জন্য আমাদেরকে দুর্নীতিমুক্ত এবং শোষণহীন সমাজ ব্যবস্থা অবশ্যই তৈরি করতে হবে। আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও শুভ দিন মহান জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরো বিষয় নিয়ে আপনার কাছে আসবো, দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে যেতে চাই হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখানে রয়েছেন সহকর্মী শাহ আলী জয়, মালদ্বীপের রাষ্ট্রপতি। তিনি আসলে এরই মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। শাহ আলী জয়, কারো কোনো বক্তব্য কি এখন পর্যন্ত পেয়েছেন? কি অবস্থা সেখানে? ভাই এটা কি তোমার নির্দেশনা না আমার অফিসের নির্দেশনা? নির্দেশনা কি এরকম বলা হয়? বলা আছে আমি প্রয়োজনে কথা বলবো। তুমি একটু নিউজরুমে যোগাযোগ করে আমার কাছে কিন্তু এই নির্দেশনা নেই, আমাকে সেই নির্দেশনা দেওয়া হয় নাই, বলে তো আমি শুনবো না। একটু চাপ একটু সাইডে দিবেন ভাইয়া, আপনি একটু এদিকে আসুন, উনি একটু লাইভ করতেছেন তো। লাইভ আছে দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিমানবন্দরে এবং সেখানে আমরা দেখছিলাম যে সেই বিমানটি আসলে পৌঁছেছে এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই আসলে নামবেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। দর্শক, একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতির পরে আমরা আবারও ফিরবো আমাদের আলোচনায় আজ সকালের বাংলাদেশে, এবং সেই সাথে পুরো দেশের যে বিভিন্ন আয়োজন সেই খবরাখবর থাকবেই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আলোচনায় ফিরব, কিন্তু তার আগে দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। আমরা সরাসরি চলে যেতে চাই আবারও বিমানবন্দরে। সেখানে রয়েছেন সহকর্মী শাহ আলী জয়। অন্তরা, অল্প কিছুক্ষণ আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলেহকে বহনকারী বিমানটি ঢাকায় এসে পৌঁছেছে 8টা 25 মিনিটে, এবং
তাকে নিয়ে বিমানটি অবতরণ করার পরে কিন্তু ভিভিআইপি টার্মিনালে এসে বিমানটি এখন অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি সপত্নীক এখানে এসে উপস্থিত হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে। আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন এবং যে কোনো মুহূর্তেই কিন্তু মালদ্বীপের রাষ্ট্রপতি বিমান থেকে নেমে আসবেন এবং তাকে প্রথমে অভিবাদন জানাতে কিন্তু ঢাকায় নিযুক্ত মালদ্বীপের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে বিমানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপের রাষ্ট্রপতি সস্ত্রীক বাংলাদেশে এসেছেন এবং তিনি বিমান থেকে অবতরণ করছেন, বিমান থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। অন্তরা, আপনি নিশ্চয়ই জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কিন্তু তার এই রাষ্ট্রীয় সফর এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাগত জানাচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলেকে এবং তিনি সপরিবারে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও কিন্তু সস্ত্রীক এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে, তাকে বাংলাদেশে বরণ করে নিতে। এবং অন্তরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি অতিথি রাষ্ট্রপতিকে নিয়ে, মালদ্বীপের রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু ধীরে ধীরে সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে তিন বাহিনীর একটি চৌকস দল রয়েছে বাংলাদেশে আসা অতিথিকে বরণ করে নিতে, তাকে স্বাগত জানাতে এবং তারাও কিন্তু অপেক্ষা করছে এই রাষ্ট্রীয় সালাম জানানোর জন্য। তারা কিন্তু প্রস্তুত রয়েছে। পিছন পিছন আমি ধরতে পিছন একই সঙ্গে কিন্তু Is ready for inspection. Your Highness.
লাইটটা ঠিক আছে, সমস্যা নেই আমার এখানে বই আছে জাতীয় সরকারের চাল সেখানে জাতীয় যে Thank you. এখন টিকিট শুরু করতে হবে, টিকিট করে না শুরু করবো কিনা দর্শক নতুন শতবর্ষের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় যোগ দিতে বিমানবন্দর থেকেই আসলে বলা চলে যে অনেকটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। কারণ বাংলাদেশকে যে পাঁচজন সরকার রাষ্ট্রপ্রধান আছেন তার মধ্যে প্রথম এলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি, তিনি সচিব এসেছেন এবং তিনি এখানে গার্ড অব অনার তাকে দেওয়া হয়েছে তার সম্মানে এবং তিনি এখানে গার্ড শুরু করেছেন এবং তাকে অভ্যর্থনা জানানো রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিয়েছে এখনও চলছে এবং ঠিক তার মাঝামাঝি রয়েছে। এবং একটু আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাশিদা হামিদ তিনি এখানে অভ্যর্থনা জানাতে এসেছিলেন এবং আগেও জানিয়েছি আবারও প্রেসিডেন্ট যিনি বাংলাদেশে এলেন তিনি কিন্তু সচিব এসেছেন, অর্থাৎ মালদ্বীপের ফার্স্ট লেডি হাসিনা আহমেদ এবং তার সব মিলিয়ে জানাই যে
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এবং বাংলাদেশের যে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের পক্ষে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এখানে পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ পদস্থ যে কর্মকর্তা আমরা এখানে লক্ষ্য করেছি, তারা কিন্তু এখন পরিচিতি পর্ব হচ্ছে এবং পরিচিতি পর্ব শেষে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আপনারা যে গাড়ি বহর দেখতে পাচ্ছেন এখানে সজ্জিত করে রাখা হয়েছে, সেই গাড়ি বহরে তারা মহামান্য রাষ্ট্রপতি উঠে যাবেন এবং এর পরপরই কিন্তু মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে, সেখানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বঙ্গবন্ধু ভবন অর্থাৎ ধানমন্ডি ২৫ নম্বরে আসবেন। এই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনার কর্মসূচি এবং বিকেল নাগাদ নদীর সাথে বছর যে মূল আলোচনা করা যায় চলে যাওয়া ধানমন্ডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতি আব্দুল সঙ্গে বিকেলের আন্দোলনের কথা এই সব কার্যক্রমের মধ্যে দিয়ে সফরের প্রথম দিনে তারপর আগামীকাল সঙ্গে মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি চেষ্টা করে হ্যালো, জানি আপনি লাইনে থাকেন, বের হয়ে গেলে আমরা বললাম আমি কেমন থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি পৌঁছেছেন এবং তিনি এখান থেকে যাবেন সাভারে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। দর্শক, আমাদের সঙ্গে এখনো উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আবু সাইয়েদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নানও। আপনাদের দুজনকেই আসলে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। আসলে আজকে আর একেবারেই সময় নেই আলোচনায় ফিরবার, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো আপনাদের সঙ্গে। আর দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রতিদিনই হয় আজ সকালের বাংলাদেশ, দর্শক প্রতিদিনই নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো শেষ করছি, শুভ বিদায়।